অ্যামজয়েল এই কোম্পানিটাই হচ্ছে পৃথিবীর ফার্স্ট যে ট্রু সিনথেটিক অয়েল সেটাকে পাইনিয়ার করছিল হচ্ছে এরা, যখন কিনা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ওই তেলটাকে বলছিল হচ্ছে কোট আন কোট ফেক। এখন আমাদের দেশের মধ্যে এই কোম্পানিটা ফেয়ারলি হচ্ছে নতুন। অটোস্মিথ এই মুহূর্তে আমাদের কান্ট্রিতে হচ্ছে এই তেলটা হচ্ছে ইম্পোর্ট করতেছে। তারা হচ্ছে এই 2টা বটল আমার কাছে পাঠাইছেন ফর রিভিউ পারপাসেস। এখন আমাকে যখন ওনারা তেলটা যখন পাঠায়, ওনাকে আমার একটা ইনবক্সে একটা মেসেজ দিছিলেন যে ব্রো, ইউ আর ফ্রি টু সে হোয়াট আর ইউ লাইক। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ অটোস্মিথ ফর সেন্ডিং আউট দিস বটলস। একটা কোম্পানি একটা প্রোডাক্ট বাজারজাত করতেছে কিন্তু সেটা নিয়ে কনফিডেন্ট, এরকম কোম্পানি বাংলাদেশে লিটারালি হাতে গোনা। সো আমি যখন এই বটলগুলার এই তেলগুলার যখন হচ্ছে নাম্বারসগুলো ডিগিন করা শুরু করলাম, একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে সামথিং ফিশি ইজ গোয়িং অন দেয়ার। সো দ্যাটস ওয়াই এই তেলগুলো যদি আমি এখনো ব্যবহার করি নাই, দিস ভিডিও ইজ হ্যাপেন। অ্যামজয়েল হচ্ছে আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ইঞ্জিন অয়েল, বোথ ফর বাইকার্স অ্যান্ড ফর কার ওনার্স। কিন্তু আপনারা আমার হাতে যে বটলটা দেখতেছেন, এটা হচ্ছে 2025-এর যে ফর্মুলেশনটা। তাদের আগের একটা ফর্মুলেশন ছিল, সেটার ডেটা শিটটা অনলাইনে অ্যাভেলেবল পাবেন, 2017-এর ডেটা শিটটা। তো 2017-এর ডেটা শিট আর ভার্সেস হচ্ছে এটা, মানে 2015 সালের যে ভার্সন, 2025 সালের যে ভার্সনটা, দুটার মধ্যে হচ্ছে যদি ডিফারেন্সটা দেখেন, দেখবেন যে হচ্ছে টিবিএনটা যেটা টোটাল বেস নাম্বার, ওইটা হচ্ছে টোটাল বেস নাম্বারটা হচ্ছে কি করে, আমাদের ইঞ্জিনে যে অ্যাসিডগুলো হচ্ছে ক্রিয়েট হয়, এই অ্যাসিডগুলোকে হচ্ছে ফাইট করে। সো এই টিবিএনের নাম্বারটা হচ্ছে ড্রপ ফ্রম 9 to 6.8। সো দ্যাটস হিউজ, মানে অলমোস্ট বাই 24-25% হচ্ছে ড্রপ করছে। সো রিমেম্বার, এটা একটা কোম্পানি যারা কিনা হচ্ছে তাদের ডেটা শিটে যত রকম নাম্বারসগুলো আছে সবগুলো নাম্বার হচ্ছে দিতে কোনো দ্বিধা করে না তারা। তো আপনার মোস্ট আদার কোম্পানিজ ডোন্ট ডু দ্যাট। সো এখন এই আমেরিকার যে ওয়ান অফ দ্য ফেভারিট যে ইঞ্জিন অয়েল, সে যে উইকার হয়ে গেল, ইজ দেয়ার এ মেথড টু দিস ম্যাডনেস? তারা এই পাগলামির পিছনে কি কোনো অ্যান্সার আছে কিনা, সেটাই হচ্ছে আজকে আমাদের ভিডিওতে আমরা একটু এক্সপ্লোর করব। মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীতে মোটর ভেহিকলের সিনথেটিক অয়েল ফার্স্ট ইউজ করার যে কনসেপ্টটা, এটা আসছিল হচ্ছে অ্যামজয়েল থেকে। আনফর্চুনেটলি এই কোম্পানিটা আমাদের দেশে তেমন একটা পরিচিত না। সারা দুনিয়ার মধ্যে কাস্টমার সেন্ট্রিক হাতে গোনা যে কয়েকটা কোম্পানি আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যামজয়েল। এখন এই ধরনের কোম্পানিগুলো সবসময় একটা বৈশিষ্ট্য দেখবেন, এরা গলাবাজি করতে পছন্দ করে না। তারা তাদের যে কাজ দিয়েই হচ্ছে সব কিছু হচ্ছে প্রমাণ রাখে। সিনথেটিক অয়েল অ্যাকচুয়ালি আসছে জার্মান নাজিদের কাছ থেকে। তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তাদের প্লেনগুলোর মধ্যে হচ্ছে সিনথেটিক অয়েলটা ইউজ করতো। যদিও তারা এটা ইনভেন্ট করে নাই, কিন্তু অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ব্যাপারটা তারাই হচ্ছে স্টার্ট করছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে ফাইটার এয়ারক্রাফটগুলো ইউজ করা হয়েছিল, এগুলো প্রাইমারি ছিল আপনার পিস্টন ড্রিভেন, গাড়ির ইঞ্জিনের মতো, মোটরসাইকেল ইঞ্জিনের মতো। বাট পরবর্তীতে লাস্টের দিকে আপনার জেট ইঞ্জিন আসলো। এখন সমস্যাটা হচ্ছে, কনভেনশনাল যে তেলগুলো ছিল, এগুলো আপনার যত হাই কোয়ালিটি হোক না কেন, যেগুলো আপনার প্রপেলার ড্রিভেন ইঞ্জিন ইউজ করতে হবে প্লেনের মধ্যে, সেগুলো জেট ইঞ্জিনে হচ্ছে ইউজ করতে গেলে দেখা যাচ্ছিল তেলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। কেন? কারণ জেট ইঞ্জিনের যেগুলো তো টারবাইন ইঞ্জিন, যেমন টারবাইন ইঞ্জিনের এক্সট্রিম প্রেশার, এক্সট্রিম হিট ওই তেলগুলো নিতে পারতেছিল না। তখনই গিয়ে হচ্ছে আপনার এই সিনথেটিক অয়েলগুলো সেখানে ইউজ করার কনসেপ্টটা হচ্ছে আসলো। কারণ জেট ইঞ্জিনের এক্সট্রিম লেভেলের এনভায়রনমেন্ট সহ্য করার মতো ক্ষমতা শুধুমাত্র সিনথেটিক অয়েলেরই ছিল। এখন আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যেত, কিন্তু 1960s-এ অ্যালবার্ট জে আমাটুজিও, উনি আমেরিকান এয়ারফোর্সের একজন ফাইটার পাইলট ছিলেন। উনি ওনার জেট প্লেনটা নিয়ে আসমানে যখন গেলেন, ওনার প্লেনের বাইরে তখন টেম্পারেচার ছিল অ্যারাউন্ড -35, -40, -45, -50 এরকম। উনি চিন্তা করলো যে আচ্ছা, আমার যে প্লেনের যে ইঞ্জিনটা, এর মধ্যে যে অয়েলটা, সে এত সুন্দর করে হচ্ছে যে ইঞ্জিনটাকে সাপোর্ট দিতেছে, এত এক্সট্রিম টেম্পারেচার, আবার যখন নিচে নামতেছে আবার গরম হচ্ছে, আবার উপরে উঠতেছি আবার ঠান্ডা হচ্ছে। সো এই টেম্পারেচার শিফটগুলো এত সুন্দর করে সে হ্যান্ডেল করতেছে। সো এই সেম তেলটা যদি আমি আমার গাড়ির ইঞ্জিনে যদি ইউজ করি, তাহলে তো সেখানে সে আরও ভালো প্রোটেকশন দিতে পারবে, তাই না? সো সিনথেটিক অয়েল মোটর ভেহিকেলে ইউজ করার যে কনসেপ্টটা, জেট প্লেনের থেকে এটা মোটর ভেহিকেলে আনার যে কনসেপ্টটা, এই ফার্স্ট হচ্ছে ওনার মাথাতেই আসছিল। সো পরবর্তীতে এই সিনথেটিক অয়েলটাকে ডেভেলপ করার জন্য উনি যে কোম্পানিটা ফাউন্ড করছিলেন, এটার নামই ছিল অ্যামজয়েল। তো উনি যখন তেলটা ডেভেলপ করতেছিলেন, তখনই হচ্ছে অনেক মানুষের কাছ থেকে অনেক হাসি ঠাট্টা এগুলো শিকার হইতেছে তাকে। কেন? কারণ হচ্ছে বলতেছিল যে এটা ফেক অয়েল। ফেক অয়েল কেন? কারণ উনি তো একটা ল্যাবে বানাইতেছেন তেলটা, এটা মাটি থেকে হচ্ছে উনি উঠায় আনেননি। সো এটা নকল তেল। মজার ব্যাপার হচ্ছে, ওনার ফর্মুলেশনটা একবার যখন এপিআইয়ের অ্যাপ্রুভাল
পাওয়ার পরে সবাই যখন দেখলো কি ব্যাপার, এ তো কনভেনশনাল যে হাইড্রোক্র্যাক যে মিনারেল তেল আছে এর থেকে অনেক ভালো পারফর্ম করতেছে, তখন এবার সারা দুনিয়ার মধ্যে এবার সিনথেটিক অয়েল মোটর ভেহিকালে ইউজ করার একটা সাড়া পড়ে গেল। এখন দেখেন, পাইনিয়ার সবাই হইতে পারে কেমন, কিন্তু পাইনিয়ার হয়ে সেটা মানুষের কল্যাণে হচ্ছে কাজে লাগানো, সেটা টোটালি ভিন্ন একটা কনসেপ্ট। একটু আগে নাজিতে কথা বলতেছিলাম, তাদেরটা কন্টিনিউ করি। তারা আমাদের দুনিয়ার যে টেকনোলজিগুলো আছে, টেকনোলজিগুলো আমাদের কী পরিমাণ ম্যাসিভ অ্যামাউন্ট অফ অবদান যে রেখে গেছে তার কোনো হচ্ছে ইয়ত্তা নাই। আপনি তাদের যে ব্যাটলশিপ টারপিডস বা বিসমার্ক এগুলার হিস্ট্রি বা জাপানিজদের কথাই ধরেন, জাপানিজদের ইয়ামাটো যে ব্যাটলশিপটা আছে সেগুলো হিস্ট্রিগুলো একটু টানলেই বুঝতে পারবেন যে এগুলো ইনক্রেডিবল ফিটস অফ ইঞ্জিনিয়ারিং। কিন্তু এগুলোর কাজ কী ছিল? এগুলো দিয়ে মানুষ মারত ওরা। এখন একটা নেশন থেকে আরেকটু স্মলার একটা ইউনিটে আসেন, একটা কোম্পানিতে আসেন, সিমিলার কনসেপ্ট হচ্ছে আপনি পিসির ওয়ার্ল্ডে এনভিডিয়া, ইন্টেল কিংবা গাড়ি দুনিয়া জেনারেল মোটরস, টেসলা তাদের ক্ষেত্রেও কাজে লাগাইতে পারবেন। বাট অ্যামজয়েলের ফাউন্ডার ওনার কোম্পানিকে যে ফিলোসফির মধ্যে প্রতিষ্ঠা করছিলেন এই ফিলোসফিটা কোম্পানিটা এখনও ধরে আছে। ইউটিউবে অ্যামজয়েলের ফ্যাক্টরি ট্যুর লিখে সার্চ করলে হচ্ছে আপনি মাল্টিপল ভিডিওস পাবেন যেখানে কিনা হচ্ছে অ্যামজয়েলের ফ্যাক্টরি কী পরিমাণ ওভারবিল্ড, তাদের যে প্লাম্বিংগুলো আছে যেখান দিয়ে হচ্ছে তাদের তেলগুলো হচ্ছে যায়, একটা ব্যাচ যাওয়ার পরে আরেকটা ব্যাচ যখন আসে যাতে ক্রস কন্টামিনেশন না হয়, তারা এত পরিমাণ টাকা পয়সা এটার পিছনে খরচ করে পাইপিংগুলো ক্লিয়ার করার জন্য। এটা দেখে আমার কাছে হচ্ছে অন্যরকম লাগছে। এই সিমিলার জিনিসটা তাদের প্রোডাক্টের ডেটা শিটের ক্ষেত্রেও বলা যায়। একটা প্রোডাক্ট আমি যে কিনবো সেটার জন্য হচ্ছে আমাকে একটা ইনফর্ম ডিসিশন নেওয়ার জন্য যে ফ্যাক্টরসগুলো হেল্প করবে তার মধ্যে একটা হচ্ছে এই ডেটা। তারা করছে কি, তাদের প্রত্যেকটা প্রোডাক্ট লাইনের যত রকম ডেটা আপনাকে একটা ডিসিশন নেওয়ার জন্য হেল্প করবে সব ডেটা একদম ক্লিয়ারলি তাদের ওয়েবসাইটে একদম A to Z হচ্ছে দিয়ে রাখছে, কোনো কিছু লুকানোর চেষ্টা করেনি। স্ক্রিনে যে ডেটা শিট দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটাই হচ্ছে অ্যামজয়েলের পারফরমেন্স সিরিজের আপনার তেল। তো এই দুইটার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেন, উপরেরটা হচ্ছে 2017 সালের ডেটা শিট আর নিচেরটা হচ্ছে 2025 সালে। আমার হাতে যে বোতলটা আপনারা দেখছিলেন এটা হচ্ছে নিচের ডেটা শিটের যে নাম্বারসগুলো সেটার সাথে হচ্ছে মিলবে, উপরেরটার সাথে মিলবে না। এখন আপনারা চাইলে পজ করে নাম্বারসগুলো হচ্ছে একটু দেখতে পারেন। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা সামারি দিই। সেটা হচ্ছে 2017 সালে তাদের যে ফর্মুলেশন ছিল ওইটার সাথে 2025 সালে ম্যাসিভ কিছু ডিফারেন্স আসছে। যেমন ভিসকোসিটি অ্যাট 100 ডিগ্রি সেটা 14.6 থেকে 14.2-তে নেমে গেছে। HTHS যে নাম্বারটা সেটা 4.4 থেকে 4-এ চলে আসছে। আর যে TBN যে নাম্বারটা সেই নাম্বারটা হচ্ছে তাদের ছিল 9, সেটা নেমে আসলো হচ্ছে 6.8-এ। এখন প্রশ্ন হচ্ছে, এতক্ষণ আপনাদেরকে অ্যামজয়েলের যে কাস্টমার সেন্ট্রিসিটি নিয়ে গল্প শোনাচ্ছিলাম, সেম কোম্পানিটা এই কাজটা কীভাবে করে যে 2017 সালে যে ফর্মুলেশনটা এটাকে নষ্ট করে 2025 সালে একটা ওয়ার্স কোয়ালিটির তেল হচ্ছে আমাদেরকে দিচ্ছে। আসলে কি তাই? পরের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। মডার্ন যে ইঞ্জিন অয়েলগুলো আছে সেগুলো একটা ট্রেন্ড খেয়াল করবেন, সেটা হচ্ছে এরা আস্তে আস্তে থিক অয়েলটাকে আস্তে আস্তে থিন বানাচ্ছে তাদের ফর্মুলেশনগুলোর মধ্যে। কেন? কারণ হচ্ছে এমিশনস। কারণ আপনার যে অয়েল পাম্পটা আছে এটা অলরেডি হচ্ছে এটা নিজে ঘোরার জন্য আপনার ইঞ্জিন থেকে ম্যাসিভ একটা অ্যামাউন্ট অফ এনার্জি হচ্ছে সে খরচ করতেছে। তার উপরে যদি হচ্ছে তেলটা যদি ঘন হয় মরার উপর খাড়া রাখা, কারণ ঘন তেল হচ্ছে আপনার এটাকে ফিউল, এটা যে ফ্লো ড্র্যাগ আছে ড্র্যাগটাকে হচ্ছে ওভারকাম করে এটারে হচ্ছে পুরো ইঞ্জিনের মধ্যে সার্কুলেট করা তার জন্য আরও কষ্টকর হয়ে যায়। সো আপনি যদি হচ্ছে তেলটাকে পাতলা রাখেন আপনি হচ্ছে ফিউল ইকোনমিটা হচ্ছে বেটার রাখতে পারবেন, বাট দেয়ার ইজ এ কস্ট। এই কস্টটা বোঝার জন্য আমাদের এই ডেটা শিটের মধ্যে আবার একটু ফিরতে হচ্ছে। খেয়াল করে দেখেন, অ্যাট ফার্স্ট গ্ল্যান্স নতুন যে তেলটা এটাকে দেখে মনে হচ্ছে একটা ডাউনগ্রেড, বাট লুক ক্লোজার। যে ফ্ল্যাশ পয়েন্টটা, এই ফ্ল্যাশ পয়েন্টটা আগে ছিল 234, এখন হয়ে গেছে 240। দ্যাট মিন্স নতুন যে তেলটা এটার বেস অয়েলটা অ্যাকচুয়ালি আপনার তাপের এগেনস্টে আরও টাফার হয়ে গেছে সে। আর প্লাস এই যে টিবিএনের যে ড্রপটা দেখতেছেন এটা হচ্ছে মিড স্যাপসের কেমিস্ট্রি দিকে হচ্ছে মুভ করতেছে। মিড স্যাপস বলতে কী বোঝা আমি একটু পরে বুঝাইতেছি। সেটা হচ্ছে দেখেন তারা এই তেল, নতুন যে তেলটা এটার মধ্যে মেটালিক যে ডিটারজেন্টগুলো আছে এই ডিটারজেন্টগুলো হচ্ছে একটু কমায় নিয়ে আসতেছে। কেন? কারণ এই মেটালিক ডিটারজেন্টগুলো মডার্ন যে ক্যাটালিটিক কনভার্টার প্লাস হচ্ছে এক্সস্ট সেন্সর ওগুলারকে ক্ষতি করে। সো তেলটা অ্যাকচুয়ালি হচ্ছে যে দুর্বল, ব্যাপারটা ওরকম না, নতুন তেলটা দুর্বল না, রাদার নতুন তেলটা হচ্ছে ইউরো 5+-এর যে ইঞ্জিনগুলো আছে এই ইঞ্জিনগুলোর জন্য আরও ক্লিনার। কারণ আগের যে ফর্মুলেশনটা সেটা যদি আপনি আপনার ইঞ্জিনে ব্যবহার করেন ওইটা গিয়ে যদি আপনার ক্যাটালিটিক কনভার্ট আপনার ক্যাট তারপর হচ্ছে এক্সস্ট সেন্সর এগুলো যদি ক্ষতি করে, এমনও হইতে পারে আপনার যে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি তারা ভয়েড করে দিতে পারে। কেমন? সো ইউ মাইট থিঙ্ক যে দেখেন আমার বাইক তো ইঞ্জিন অয়েল বার্ন করতেছে না, তাই না?
সো এই কেমিস্ট্রি আমার কাছে কেন ম্যাটার করতেছে? আমি তো ফিউল পোড়াই, আমার ইঞ্জিন অয়েল দিয়েও তো বাইক চলে না। হিয়ার্স দ্য সিক্রেট, দেখেন তেল হচ্ছে যে কোনো তেলই বলে না কেন সেটা ব্রিথ করবে। আপনি ধরেন আপনি আপনার ইঞ্জিন অয়েলের যে মধ্যে যদি ডিপস্টেকটা ঢোকান, যদিও দেখা যাচ্ছে যে হচ্ছে লেভেলটা সেম দেখাইতেছে, বাট তেল তো তেলই, কেমন এটা লিকুইড, এটা ভ্যাপোরাইজ হইতেছে। এই জিনিসটাকে হচ্ছে নোয়াক্স স্কোর বলে, ভলাটিলিটি। এই যে ভেপরগুলা, উপরে যে তেলটা দেখেন, উপরের তেলটা যে টিবিএন নাম্বারটা হাই থাকার কারণে এই যে তেলের যে ভেপরগুলো উঠবে এগুলা তাদের সাথে ফসফরাস হচ্ছে সাথে করে নিয়ে যাবে। এগুলা হিডেন পয়জন। এরা করবে কি, আপনার ক্যাটালিটিক কনভার্টার যেটা আছে ওইটার মধ্যে গিয়ে স্প্রে পেইন্ট আছে না, স্প্রে পেইন্টের মতো একটা লেয়ার হচ্ছে অ্যাড করবে, করে আপনার ইঞ্জিনটারে হচ্ছে নিঃশ্বাস নেওয়া তার বন্ধ হয়ে যেতে চোখ করবে ফেলবে, কেমন। আর এক্সস্ট যে সেন্সর আছে এগুলো ডিরেক্টলি মেরে ফেলবে। তো অ্যামজয়েলের নতুন যে মিড স্যাপসের যে ফর্মুলাটা, এটা একটা কাইন্ড অফ স্যাক্রিফাইস, কেমন। তারা হচ্ছে তেলের, হ্যাঁ ঠিক আছে, তার যে আগে যে শক্তিশালী মাসলটা ছিল টিবিএন নাম্বারটা, এটাকে লোয়ার করতেছে, বাট দে আর সেভিং ইয়োর লাংস। আপনার যে ফুসফুস আছে ফুসফুসটাকে তারা বাঁচানোর চেষ্টা করতেছে। এখন একটু আগে স্যাপসের কথা বলছি না, এই স্যাপস জিনিসটা কি? স্যাপস হচ্ছে সালফেট অ্যাশ, ফসফরাস এবং সালফার। এগুলো ইঞ্জিন অয়েলের মধ্যে যদি থাকে আপনার ইঞ্জিনটাকে সে বেটার প্রোটেকশন দিতে পারবে, দ্যাটস গুড। বাট সমস্যাটা হচ্ছে এই মডার্ন যে ইঞ্জিনগুলো আছে এগুলোর জন্য এগুলো বেসিক্যালি হচ্ছে পয়জন। আগের ইঞ্জিনগুলোর জন্য ভালো হইলেও মডার্ন ইঞ্জিনগুলোর জন্য এগুলো লিটারালি বিষাক্ত একটা জিনিস। সো আপনি যদি অ্যামজয়েল হন এবং আপনি চান হচ্ছে আপনার যে প্রোডাক্টটা হচ্ছে OEM এর শেলফের মধ্যে থাকুক, বিভিন্ন গ্যারাজ যেগুলো আছে তারা তাদের শেলফের মধ্যে হচ্ছে আপনার তেলটা রাখুক, তাহলে এই যে 2017 থেকে 2025-এ তারা যে চেঞ্জগুলো আনছে এগুলো করতে কাইন্ড অফ আপনি বাধ্য, আদারওয়াইজ আপনার প্রোডাক্ট কিন্তু সেল হবে না। এখন তার মানে এমিশন স্ট্যান্ডার্ড মিট করতে গিয়ে অ্যামজয়েল কি তাদের প্রোডাক্টটা খারাপ করে ফেলছে? একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে নাম্বারসগুলো দেখাচ্ছি। HTHS নাম্বারটা দেখেন, এটা হচ্ছে দ্য মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জ পুরো চার্টের মধ্যে। HTHSটা কী মেজার করে? সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের সবচেয়ে টাইটেস্ট, সবচেয়ে হটেস্ট পার্ট যেগুলো আছে, যেমন আপনার বেয়ারিং, ওগুলোর মধ্যে অয়েলটা ফ্লো করার সময় যে রেজিস্ট্যান্সটা থাকে সেটাই হচ্ছে এই নাম্বারটা প্রকাশ করে। এখন 4, এই যে নাম্বারটা, এটা স্টিল ভেরি রবাস্ট, যদিও ড্রপ হয়েছে বাট স্টিল ভেরি রবাস্ট। এটা কিন্তু নাম্বারটা কমছে কেন? কমছে কারণ তারা হচ্ছে আপনার যাতে করে কিছুটা ফিউল ইকোনমি প্লাস হচ্ছে কিছুটা হর্স পাওয়ার যাতে গেইন করতে পারে, সেটার জন্য তারা এটা করছে। ভিসকসিটি ইন্ডেক্সের দিকে দেখেন, সেটা হচ্ছে 154 থেকে উল্টা 158-তে চলে গেছে, 4 বেড়ে গেছে। তো অ্যাকচুয়ালি ভিসকসিটি ইন্ডেক্সটা এখানে উল্টা বাড়ছে নতুন তেলটার মধ্যে, কেমন। আর লাস্টলি ফ্ল্যাশ পয়েন্টটা দেখেন, ফ্ল্যাশ পয়েন্টটা উল্টা 234 ডিগ্রি থেকে 240 ডিগ্রিতে চলে গেছে। দ্যাট মিনস তাদের যে বেস অয়েলের কোয়ালিটি উল্টা তারা আরও বাড়াইছে নতুন তেলটার মধ্যে। প্লাস নোয়াকে স্কোরটা দেখেন, সেটা হচ্ছে 5.5 থেকে 5.6। এই চেঞ্জটা হচ্ছে নেগলিজেবল। দুইটা নাম্বারই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। মোস্ট অফ দ্য শেলফ যে সিনথেটিক অয়েল আছে, যেগুলো আমরা কোট আনকোট সিনথেটিক বলি, এগুলা বেশিরভাগ সময় দেখবেন হাভার্স অ্যারাউন্ড 10 to 12%, কিন্তু সেখানে এটার যে দুইটার তেলের নাম্বারই হচ্ছে লিটারালি হাফ দ্যাট। সো তারা তেলটাকে নতুন ফর্মুলেশন আনার পরও নোয়াক্স স্কোরটা হচ্ছে তারা নামায় নেই। এখানে ভার্ডিকটা কী দাঁড়ালো? ভার্ডিকটা হচ্ছে 2025-এ যে ফর্মুলাটা, এটা হচ্ছে আরও রিফাইন্ড, আরও মোর এফিশিয়েন্ট ভার্জন অফ ইটস প্রেডিসেসর, কেমন। এটা হচ্ছে তার যে হেভি ডিউটি অ্যাসিড নিউট্রালাইজেশনের যে ক্ষমতাটা ছিল, তার যে শিয়ারিংয়ের যে থিকনেসটা ছিল HTHSটা, ওগুলাকে একটু ট্রেড অফ করে সে আরও বেটার থার্মাল স্ট্যাবিলিটি যাতে আপনার ইঞ্জিনটাকে দিতে পারে, প্লাস হচ্ছে মডার্ন যে এমিশন সিস্টেমসগুলো আছে এগুলোর সাথে যাতে কম্প্যাটিবল হয়, সেখানে হচ্ছে সে মুভ করছে। এখন আপনাদের একটু আগে মনে আছে বলছিলাম দের যে কস্টটা হচ্ছে নতুন ফর্মুলাটাতে মুভ করার কারণে আপনার তেলের যে ড্রেন ইন্টারভালটা এটা একটু কমে গেছে। এখন এই তেলটাকে হচ্ছে আমি যদি র্যাঙ্ক করি অন্যান্য তেলের সাথে, কেমন শেলের মধ্যে যেভাবে করছিলাম, শেলের অ্যাডভান্স আল্ট্রা রিভিউটার মধ্যে, এরকম যদি আমি এটাকেও র্যাঙ্ক করি, তাহলে এটাকে আমি কোথায় ফেলবো? দেখেন আমার শেলের মধ্যে যে র্যাঙ্কিংটা আপনাদেরকে দিয়েছিলাম ওখানের ফর্মুলা থেকে এখানে একটু চেঞ্জ আছে, যেটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে। আমি ওই যে ফর্মুলাটা তখন ইউজ করছিলাম এটা কাইন্ড অফ হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ডে, বাট আমাদের কান্ট্রিতে গ্লোবাল স্ট্যান্ডার্ড কাজে লাগে না বিকজ অফ দ্য ফ্যাক্ট আমাদের এনভায়রনমেন্টগুলো এক্সট্রিম। সো আমার জন্য যেটা ইম্পর্টেন্ট, আমি মনে করি আমার ভিউয়ার বেসের জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে ফ্যাক্টর, সেটা হচ্ছে আমার ইঞ্জিনের প্রোটেকশন আন্ডার দ্য কন্ডিশনস অফ বাংলাদেশ। সো আমাকে হচ্ছে আমি পারফরমেন্সের ধারি না, আমার কথা হচ্ছে আমার ইঞ্জিনটা হচ্ছে ভালো থাকতে হবে। তো সেটার উপরে আমি যদি ক্রাইটেরিয়া ধরলে তাহলে হচ্ছে আমাকে ফর্মুলাটা সামান্য একটু চেঞ্জ করতে হয়েছে। সো দিস ইজ দ্য নিউ ফর্মুলা। এটা একটা আমি আজকে হচ্ছে এটা এক্সপ্লেনেশন যাচ্ছি না, কোনো একটা ভিডিওতে আপনাদেরকে এটাকে বিস্তারিত বলবো। দিস ইজ ওয়ান।
অ্যান্ড আরেকটা জিনিস আমি ফ্যাক্টরে আনছি, সেটা হচ্ছে অয়েল রিটেনশন ফ্যাক্টর। এখানে এটা হচ্ছে এই অয়েল পারফরমেন্স ইন্ডেক্স, ও পিআইটা হচ্ছে গিয়ে বেস অয়েলে যে পারফরমেন্সটা সেটাকে সে হচ্ছে কনসিডার করতেছে। অয়েল রিটেনশন ফ্যাক্টরটা যেটা করতেছে, এটার যে এডিটিভ প্যাকেজটা যেটা আছে, এডিটিভ প্যাকেজটাকে হচ্ছে স্কোরিং করতেছে, কারণ এই অয়েল রিটেনশন ফ্যাক্টরটার উপরে বেস করে আপনার ড্রেন ইন্টারভালটা হচ্ছে নির্ভর করে। কেমন? সো আসেন এবারে হচ্ছে, অ্যান্ড বিফোর এনি ওয়ান অফ ইউ আস্ক, আমি জানি যে হ্যাঁ ফ্ল্যাশ পয়েন্ট, তারপরে হচ্ছে এই ভিসকোসিটি ইন্ডেক্স, এগুলো ম্যাসিভ নাম্বারস কম্পেয়ার টু টিবিএন, এইচটিএসএস অ্যান্ড নোয়াক, এই তিনটা নাম্বার থেকে। তো দিস ইজ ওয়াই এখানে যতগুলো নাম্বার দেখতেছেন সবগুলো হচ্ছে নর্মালাইজ করে দেন গিয়ে হচ্ছে ফর্মুলা করা। কেমন? সো এইটার উপরে বেস করে আমি যেটা করলাম সেটা হচ্ছে দিস ইজ ইয়োর র্যাঙ্কিং। অবশ্যই এখানে এই যে প্রথম যে 10টা তেল দেখতেছেন আমার হাইলাইট করা, এই 10টা তেলের মধ্যে যদিও এখানে র্যাঙ্কিং এক্সিস্ট বিকজ অফ দেয়ার নাম্বারস, যেমন প্রো প্লাসের নাম্বারে দেখেন, প্রো প্লাসের ফ্ল্যাশ পয়েন্টটা হচ্ছে আপনার 207। কেমন? দেন কি এটা প্রাইসটা দেখেন, প্রাইসটা হচ্ছে 1950 টাকা। সো দিস ইজ ওয়াই এটা র্যাঙ্কে এত নিচের দিকে আসছে। বাট এটার আরেকটা কারণ আছে ওয়াই এটার ফ্ল্যাশ পয়েন্টটা হচ্ছে নাম্বারটা লো, ওয়াই এটার প্রাইসটা হচ্ছে একটু হাই। কোম্পানি কিন্তু আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে না, কোম্পানি আপনার সাথে চিটিং করতেছে না। দিস ইজ আ ভেরি গুড অয়েল, বাট স্টিল আমার র্যাঙ্কিংও 9 নম্বরে আছে। এটা আমি এক্সপ্লেন করবো এটার তেলটা যখন রিভিউটা করবো। কেমন? জাস্ট আপনি এইভাবে নেন, সেটা হচ্ছে এই যে প্রথম যে এখানে 10টা তেল দেখতেছেন না, ইউ ক্যানট গো রং উইথ এনি ওয়ান অফ দ্যাম। প্রত্যেকটা তেলই হচ্ছে আপনার ইঞ্জিনে ইকুয়াল অ্যামাউন্ট অফ হচ্ছে প্রোটেকশন দিবে। সামান্য একটু কম বেশি হতে পারে, সে দ্যাটস নেগলিজেবল। যেখানে বিগেস্ট ইম্প্যাক্ট আসবে সেটা হচ্ছে আপনার ড্রেন ইন্টারভালে। কেমন? সেটা হচ্ছে এই যে 5 নম্বর যে তেলটা দেখতেছেন, এইটা হচ্ছে আপনার ড্রেন ইন্টারভাল রাখতে হবে শর্ট, যেহেতু এটা আপনার হাইড্রোক্র্যাক্ট গ্রুপ 3 তেল। তো এটাকে ধরেন আপনি 2500-3000 চালাইতে পারতেছেন, যেখানে কিনা প্রো প্লাস 40 পারফরমেন্স ধরেন, তারপরে হচ্ছে এই ইডি মিটসের তেলটা, তারপরে হচ্ছে আপনার এই ভল সিনথেসাইজ রেভনলের, এটা প্রো প্লাস টিটি চ্যাম্পিয়নের, এগুলা মোটামুটি আপনি আরামসে 3500-4000 কিলোমিটার আরও বেশি চালাইতে পারবেন, ডিপেন্ডিং অন আপনি ওই তেলটা সার্ভিস লাইফের সময় আপনি বাইকটা কীভাবে চালাইছেন। দ্যাটস ওয়ান। এখন এই প্রাইসের উপর কনসিডার করে যদি একটা র্যাঙ্কিং করি আমি, তাদের পারফরমেন্সও একটু হালকা পাতলা এদিক ওদিক আসে, কিন্তু প্রাইসটার উপরে যদি পড়ি, এভাবে হচ্ছে আসবে হচ্ছে তাদের র্যাঙ্কিংগুলো। কেমন? সবার উপরে তেলটা দ্যাটস ইউর মোস্ট ভ্যালু ফর ইউর মানি, সবার নিচের তেলটা দ্যাটস দ্য ওয়ার্স্ট ভ্যালু ফর ইউর মানি। বাট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এটা কিন্তু আপনার ডাইনামিক। সো রেভনল যদি দেখে যে আমরা তো 1 নম্বরে আছে, কালকেই যাই হচ্ছে তেলের দাম হচ্ছে ম্যাক্সিমাম এক্সট্রা সমান করে ফেলি, 2700 টাকা করে ফেলি, এই তেল ওখান থেকে টুপ করে নিচের দিকে প্রবলি সবার নিচে নেমে যেতে পারে। কেমন? সো এটা মাথায় রাখবেন যে এই পুরো জিনিসটা হচ্ছে ডাইনামিক। এই র্যাঙ্কিংটাকে খুব বেশি মাথার মধ্যে নিয়েন না। আমার এই র্যাঙ্কিংটা বানানো বিকজ অফ দ্য ফ্যাক্ট আপনারা বারবার খালি জিজ্ঞেস করেন কোন তেলটা ইউজ করবো, কোন তেলটা ইউজ করবো। এই শিটটা আপনাদেরকে দিয়ে যদি যে ভাই এই প্রথম 10টা তেলের থেকে যখন একটা কিনেন, আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবল আছে, যেটা আপনি জানেন যে হচ্ছে ডিরেক্ট ডিলার কাছ থেকে কিনতে পারবেন, এবং যেটার জন্য বাজেট আপনার কাছে আছে, সেই তেলটা নেন। এখন আপনার কি বাজেট আছে, ওই তেলের জন্য বাজেট আছে কিনা আপনার, কিংবা হচ্ছে ওই ডিলার আপনার হাতের কাছে আছে কি না, অরিজিনাল তেল হচ্ছে যেহেতু জোগাড় করতে হবে আপনাকে। সো এই ফ্যাক্টরগুলো হচ্ছে কমপ্লিটলি আননোন। সো দিস ইজ ওয়াই এই শিটটা হচ্ছে বানানো। আমি জাস্ট আপনাদেরকে এটা দিয়ে দিব, আপনারা এগুলার যে প্রত্যেকটা অয়েল রিভিউতে এটা দেখবেন। এখান থেকে হচ্ছে এভাবে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, যেখান থেকে যে কোনো একটা তেল হচ্ছে আপনি নিলেই চলতেছে। এখন বাংলাদেশের আমরা যারা মানুষ আছি, আমরা হচ্ছে কিছুটা লাকি। এটা কারণ হচ্ছে আমাদের দেশে ঋতু অ্যাকচুয়ালি হচ্ছে 2টা, বেশি গরমকাল, কম গরমকাল। আমাদের এখানে শীত বলে অ্যাকচুয়ালি কিছু নেই। তো যে কারণে হচ্ছে ধরেন 10W30, 10W40, 10W50, এই যে 10 যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে তেমন একটা ম্যাটার করতেছে না। পরে যে নাম্বারটা 30, 40, 50, এই নাম্বারটা হচ্ছে বেশি ম্যাটার করতেছে। ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আপনার একটা ডেটা হচ্ছে যেটা বলতেছে, সেটা হচ্ছে যে ইঞ্জিনে যে ওয়্যার অ্যান্ড টিয়ার, তার 40 থেকে 50% হয় হচ্ছে কোল্ড স্টার্টে, নট ওয়েন দ্য ইঞ্জিন ইজ অ্যাট ইটস অপারেটিং টেম্পারেচার। কিন্তু আমাদের দেশের মতো ক্লাইমেটওয়ালা যেসব কান্ট্রিগুলো আছে, ওইসব কান্ট্রির জন্য হচ্ছে আপনার এই এই কোল্ড রেটিংয়ে যে নাম্বারটা, সেটা হচ্ছে খুব একটা ম্যাটার করতেছে না। হট রেটিংয়ে যে নাম্বারটা, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করতেছে। তো আমাদের জন্য অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কিছুটা ইজি, কারণ বাকি ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তাদেরকে হচ্ছে 2টা নাম্বারের দিকেই হচ্ছে ইকুয়ালি আপনার নজর দিতে হচ্ছে। কিন্তু ফর আস আমরা জাস্ট হট রেটিংয়ের দিকে হচ্ছে মনোযোগ দিলে হচ্ছে
ওই যেটা বললাম আমাদের দেশের রীতি হচ্ছে দুইটা, কম গরমকাল বেশি গরমকাল। সো ওই কোল্ড রেটিংটা যেটা সেটা তেমন একটা ম্যাটার করে না আমাদের এখানে। কারণ হচ্ছে কোল্ড ফ্লো এর জন্য যে থিন অয়েলটা লাগে সেটা হচ্ছে আমাদের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তেলটা যে থিকনেস দিয়ে যে ফিল্মটা তৈরি করে আমাদের ইঞ্জিনের ভেতরে, সেই ফিল্মটা। কারণ এই ফিল্মটা যদি হচ্ছে বেশি চিকন হয়ে যায় বা কলাপস যদি করে, আপনার পার্ট একটার সাথে মাঝখানে একটা তেলের একটা ফিল্ম থাকে, কেমন ইঞ্জিনের পার্টগুলো কিন্তু একটা টাচ করে না, মাঝখানে ইঞ্জিন অয়েলটা একটা থেকে সে প্রোটেকশন দেয়। ওইটা যদি বেশি পাতলা হয়ে যায় বা ওইটা যদি কলাপস করে তখন একটার সাথে ঘষা খায়, ঘষা হয়ে মাইক্রোওয়েল্ড হয়। কিন্তু এগুলো তো মুভিং পার্টস, মাইক্রোওয়েল্ড হয়ে আবার ছুটে যায়। এই ছুটে যাওয়ার সময় যে মাইক্রোওয়েল্ড হচ্ছে আবার ছুটে যাচ্ছে, তখনই হচ্ছে ছোট 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 মেটালের কণা, হ্যাঁ আমরা খালি চোখে দেখতে পাবো না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, বাট স্টিল আপনার এই মাইক্রো ওয়্যার এন্ড টিয়ার হচ্ছে আস্তে আস্তে হয়ে আপনার এই যে মেটাল পার্টসগুলো আছে পুরো ইঞ্জিনের মধ্যে হচ্ছে ছড়াইতে থাকে। ওয়ান মোর থিং, আমি রিসেন্টলি হচ্ছে দেখলাম যে আকিজ রিসোর্সেস বেনজোল যে তেলটা, ওই তেলটা হচ্ছে আমাদের দেশে আনতেছে, গ্রেট প্রাইস, বাট তাদের বেনজোলের যে প্রোডাক্ট লাইন আপের নামগুলো হচ্ছে কনফিউজিং। তাদের হচ্ছে একই নামের তেল তারা হচ্ছে স্কুটার অয়েলও বিক্রি করতেছে, আবার হচ্ছে গিয়ে বাইকের তেল বিক্রি করতেছে। এখন আপনারা ডিফারেন্সিয়েটটা করবেন কোথায়, বা দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়, আমি এটা একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এখানে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের একটা রেটিং এখানে অলরেডি আছে, কেমন। এইটা আরেকটা রেটিং আছে, এই যে জেসোর যে রেটিংটা, এটা হচ্ছে এই যে MA2 যেটা দেখতেছেন, এটা হচ্ছে জেসোর রেটিং। এখন জেসোর রেটিংটা দিয়ে হচ্ছে কি বোঝায়, সেটা হচ্ছে জেসোর রেটিং আপনারা ইউজুয়ালি হচ্ছে তিনটা দেখতে পাবেন, আমি সিরিয়ালি বলতেছি, MB, MA, MA2, যেটা কিনা হচ্ছে এই বটলটা, কেমন, তিনটা। MB যেটা, সেটা হচ্ছে গিয়ে ড্রাই ক্লাচের জন্য, ইউজুয়ালি স্কুটারের জন্য, কেমন। এরপরে MA আর MA2 এগুলো হচ্ছে গিয়ে ওয়েট ক্লাচের জন্য। ওয়েট ক্লাচের কি আমরা দেখেন, কারণটা হচ্ছে কি, আমাদের যে বাইকগুলো এগুলো একটু ইঞ্জিনগুলো একটু স্পেশাল, এটা কারণটা হচ্ছে এটা বোথ দ্য পাওয়ার হাউস অ্যান্ড দ্য ড্রাইভ ট্রেন, কেমন, আমার ক্লাচ টাচ থেকে শুরু করে দুইটা জিনিসে একই হাউজিংয়ের মধ্যে। তো আমার বেসিক্যালি ইঞ্জিনটা যেরকম হচ্ছে তেলের মধ্যে চুবে আছে, আবার আমার যে ক্লাচ প্লেটগুলো আছে, ক্লাচ প্লেট সব পুরো ড্রাইভ ট্রেনটা ওইটাও ওই একই তেলের মধ্যে হচ্ছে সে চুবানো। সো যে কারণে হচ্ছে আপনার যদি তেলটা যদি হচ্ছে কোনো ফ্রিকশন মডিফায়ার থাকে, বেশি পরিমাণে যদি থাকে, আপনার ক্লাচ প্লেট স্লিপ করা শুরু করবে। যদি স্লিপ করে একটার সাথে হচ্ছে লিটারালি হচ্ছে আপনার করে স্লিপ করে আপনার পড়ে যাবে। তো যে কারণে হচ্ছে যেটা বললাম একটু আগে, যে MBর যে তেলটা, এই তেলটা হচ্ছে এক্সক্লুসিভলি ফর স্কুটার্স, কারণ ওগুলো আমাদের ড্রাই ক্লাচ, ওগুলা হচ্ছে আপনার MA আর MA2 এই দুইটা বাইকের মধ্যে ইউজ করা যাবে না। সো মেক শিওর আপনার বাইকের যে ম্যানুয়ালটা আছে, ওনার্স ম্যানুয়ালটা, ওখানে দেখবেন যে হচ্ছে API রেটিং কোনটা দেওয়া, সেটা একটা, আর একটা হচ্ছে জেসোর যে রেটিংটা আছে, জেসোর রেটিংটা হচ্ছে দেখবেন। দুইটা জিনিস হচ্ছে আপনি যে ইঞ্জিন অয়েলটা কিনতেছেন সেটা কি ওই রেটিংগুলোকে হচ্ছে আছে কিনা তার মধ্যে, সেটা দেখে তারপর কিন্তু কিনবেন। এখন অ্যামজয়েল তাদের এই তেলটাকে একটা ইয়ামাহা R3-র মধ্যে অলমোস্ট 9,500 কিলোমিটার স্টপ অ্যান্ড গো ট্রাফিক যেটা, সেটা হচ্ছে সিমুলেট করে এই তেলটাকে টর্চার টেস্টে ফালানোর পরে দেন গিয়ে হচ্ছে তারা পুরো ইঞ্জিনটাকে ডিসঅ্যাসেম্বল করে এটার যে হচ্ছে পিস্টন, এটার যে হচ্ছে ক্যাম্পস থেকে শুরু করে পুরো জিনিসগুলা যেগুলো হচ্ছে মুভিং পার্টসগুলা, এগুলা হচ্ছে ওয়্যার অ্যানালিসিস করে তারা দেখছে যে ইঞ্জিনটা প্রোটেক্টেড ছিল। ট্রাস্ট মি, অ্যামজয়েল কেন, আপনি যে কোনো ওয়ার্ল্ড ক্লাস তেলই হচ্ছে বাংলাদেশের মধ্যে আনেন না কেন, আমাদের ফিউলের যে জঘন্য অবস্থা, এগুলোর কারণে তেলগুলো হচ্ছে এতদিন যাবে না। বাট আই হ্যাভ এ হাঞ্চ যে এটা মোটামুটি 4-5,000 কিলোমিটারের মতো যাইতে পারে। এখন আপনি ম্যাথমেটিক্যালি যদি জিনিসটা চিন্তা করেন, এটা হচ্ছে কি, আপনার বেস অয়েলটা যেটা আছে, কেমন, গ্রুপ অয়েলটা যেটা আছে, এটা ফাইন, এটা কিছু হয়নি। বাট এটার মধ্যে যে এডিটিভ প্যাকেজটা আছে, এই এডিটিভ প্যাকেজটা হচ্ছে আপনার অন্যান্য যে ফ্যাক্টরস, এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো, যেমন আমাদের ফিউল, এই ফ্যাক্টরসগুলোর কারণে এগুলো ডিপ্লিট হয়ে যাচ্ছে খুব দ্রুত। সো জাস্ট সেফটি মার্জিনের জন্য যেটা করবেন, 3,500 কিলোমিটার পরে বাইকের পারফরমেন্স হচ্ছে মনিটর করতে থাকেন। বাইক যখন কমপ্লেন করা শুরু করবে, আপনার তেলটা হচ্ছে ড্রেন দিয়ে দেন। সো ইভেন দো অল দ্য ডেটা ইজ দেয়ার, আই স্টিল মেক এ রিভিউ অন দিস অয়েল আফটার 2 ড্রেনস, কেমন। তো 2টা ড্রেনের পরে আমি আপনাদেরকে ছোট একটা ভিডিও বানিয়ে একটা আপডেট দিয়ে দিব যে হাউ দ্য অয়েল ইজ হোল্ডিং আপ। সো এই 2025-এর যে অ্যামজ অয়েল, এটা হচ্ছে আপনার রিফাইন্ড, এফিশিয়েন্ট, ক্যাট ফ্রেন্ডলি ফর FI বাইকস। কিন্তু আপনি যদি হচ্ছে একটু ওল্ডার কোনো কার্বোরেটেড এয়ারকুল বাইক যদি চালান, যেটা কিনা হচ্ছে ট্রাফিকের মধ্যে হচ্ছে জঘন্য একটা এনভায়রনমেন্ট তাকে ফেস করতে হয়, তাহলে সেক্ষেত্রে আই থিঙ্ক 2027-এর যে ফর্মুলাটা, ওইটা আপনারা কিছুটা হচ্ছে মিস করবেন। এখন এই তেল কখন মারা যাচ্ছে এটা বুঝবেন কিভাবে? ইউজ ইউর ফুট, হ্যাঁ, শিফটিং ফুট অ্যাজ ইউর সেন্সর। আপনার সেন্সরি হচ্ছে আপনারা বলে দিবে যে শিফট কোয়ালিটি কখন খারাপ হচ্ছে। যখনই দেখবেন যে শিফট কোয়ালিটির খারাপ হচ্ছে, বাইক কমপ্লেন করা শুরু করছে, ডোন্ট হেজিটেট, জাস্ট ড্রেন দ্য অয়েল। অ্যান্ড একটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যামজল যেরকম
তাদের বোতলের মধ্যে এই যে 100% সিনথেটিক লেখাটা লিখে রাখছে, ঠিক সেরকম আরও অনেক কোম্পানি আছে তাদের বোতলের মধ্যে 100% সিনথেটিক, ফুল সিনথেটিক এই কথাগুলো দেখতে পাবেন। অ্যামজয়েলের মতো এরকম পৃথিবীতে হাতে গোনা কয়েকটা কোম্পানি আছে যারা দে আর বিং টোটালি অনেস্ট অ্যাবাউট দেয়ার প্রোডাক্টস, যে সিনথেটিক বলতে কী বোঝায়, নন সিনথেটিক বলতে কী বোঝায়। কিন্তু বাদ বাকি যে কোম্পানিজগুলো আছে এরা এতটা অনেস্ট না। এখন কাহিনীটা হচ্ছে এই জায়গাটার মধ্যে যে এটার পিছনে একটা স্টোরি আছে, কেন হচ্ছে এই ধরনের মিসলিডিং মার্কেটিং লিগাল হয়ে গেছে, আদারওয়াইজ কোম্পানিগুলোকে তো বহুত আগে হচ্ছে ধরা খাওয়ার কথা। তো এটা নিয়ে একটা স্টোরি আমার চ্যানেলের মধ্যে হচ্ছে আপলোড করা আছে, আপনারা যারা দেখেন তাদের আমি এখানে লিঙ্ক করে দিচ্ছি, দেখা আমন্ত্রণ রইল।